আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 পাবলিকেশনে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের রাকিব স্যার। দীর্ঘ 8 বছর ধরে এই এডুকেশনাল সেক্টরে আছি এবং অনার্স ফার্স্ট ইয়ার থেকে একদম ফোর্থ ইয়ার পর্যন্ত সাজেশন উত্তর সহকারে দিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 4 আগস্ট 2026 তার মডেল প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিব এবং তোমাদেরকে শর্ট সাজেশনও দিব এবং তোমরা কিভাবে উত্তর লিখবা সে উত্তর লেখার কৌশলটুকু তোমাদেরকে শিখিয়ে দিব। ভুল করলেই ফেল। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে তুমি খুব অল্প লিখে কিভাবে A+ তোলা যায় তার কৌশলটুকু কিন্তু শিখিয়ে দিব। ভুল করলেই ফেল। জানো, রকিবুল 24 পাবলিকেশন কিন্তু কথাই নয়, কাজে বিশ্বাসী। এই বিষয়ে যেহেতু আমি এক্সপার্ট এবং এই বিষয়ে যেহেতু অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে কিন্তু আমি বলতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমি তোমাদেরকে আজকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটির মডেল প্রশ্ন দিব এবং উত্তর লেখার নিয়মটিও তোমাদেরকে শিখিয়ে দিব। যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 4 আগস্ট 2026। ভুল করলেই ফেল। সকল বিভাগের জন্য 100% কমন পাবা রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। তো শর্ট একটা অ্যাড দিয়ে দেই, একটা শর্ট অ্যাড। তো দেখো, আইসিটির উত্তর সহকারে পিডিএফ ফাইল আমি তৈরি করেছি। তোমাদেরকে দুইটি পিডিএফ ফাইল দেওয়া হবে মাত্র 100 টাকার বিনিময়ে। একটা হলো মডেল টেস্ট আর একটা হলো সাজেশন প্লাস উত্তর, অর্থাৎ দুইটারই কিন্তু উত্তর সহকারে দেওয়া আছে। যারা আইসিটি নিয়ে টেনশনে আছে এবং যতটুকু সময় তোমার আছে, অর্থাৎ আজকে একদিন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 3 দিন আছে, 3 দিনে তুমি কিন্তু অবশ্যই A+ তুলতে পারবা। আমার পিডিএফ ক্রয় করে 3 দিন পড়লেই A+ তুলতে পারবা। যারা ক্রয় করতে চাও তারা হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে দ্রুত যোগাযোগ করো। অল্প পড়ে ভালো ফলাফল। তো মূল ক্লাসে চলে যাই। তো দেখো, তোমাদের প্রশ্ন কি রকম হবে। তো আমি তোমাদেরকে আজকে কিন্তু একটা মডেল প্রশ্ন দেখাচ্ছি। স্ক্রিনের মধ্যে কিন্তু মডেল প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ। এই মডেল প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই মডেল প্রশ্ন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। এবং এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের মডেল প্রশ্নে দিয়েছি, এগুলো থেকে আসার সম্ভাবনা 100%। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়ে যাবা। যে প্রশ্নগুলো এখন আমি তোমাদেরকে দিচ্ছি, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পড়ে যাবা। তো দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লেখা থাকবে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে যে কোনো ধরনের সংখ্যা থাকতে পারে এবং এখানে এভাবে দেওয়া থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন সিলেবাস অনুযায়ী বিষয় কোড 1219903। সময় হলো 3 ঘন্টা। পূর্ণমান 60 মার্কের পরীক্ষা হবে। এখানে কিন্তু তোমাদের 80 মার্কের পরীক্ষা হবে না, কারণ এখানে প্র্যাকটিক্যাল 20 মার্ক আছে। তো দেখো, তোমাদের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি করে প্রশ্নের মার্ক থাকবে 10, 6 10 কে 60 মার্ক। 60 মার্কের পরীক্ষা হবে 3 ঘন্টায়। তো দেখো, তোমাদের জন্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এগুলো মডেল প্রশ্ন আকারে দিয়েছি, তবে এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট 4 তারিখের জন্য। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়ে যাবা। কারণ এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো 1 নম্বরটি দেখো, 1 নম্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো। তোমাদের কিন্তু এভাবে নাম্বার ভাগ করে দেওয়া থাকবে এবং যে প্রশ্নটি যতটুকু নাম্বার দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে তোমাদেরকে উত্তর লিখতে হবে। একটু পরে আমি উত্তর লেখার নিয়মগুলো, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দেখিয়ে দিব। তাহলে বুঝতে পারবা যে কত মার্কের জন্য কতটুকু উত্তর লিখতে হয়। খ নম্বরটি দেখো, আইসিটি এর মৌলিক উপাদান সমূহ আলোচনা করো। এভাবে কিন্তু নিচে ইংরেজি দিয়েও দেওয়া থাকবে। 2 নম্বরটি দেখো,
অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম কি? একের ক এবং খটি দেখো, র্যাম ও রোমের মধ্যে পার্থক্য লিখো। র্যাম ও রোমের মধ্যে পার্থক্য লিখো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি মডেল টেস্ট আকারে এখানে উপস্থাপন করেছি। এরপরে দেখো তিনের ক হার্ডওয়্যার, সফটওয়্যার ও ফার্মওয়্যার বলতে কি বুঝো? খ নম্বরটি দেখো, তিনের ক গেল। খ দেখো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখাও। দেখো কোন প্রশ্নটি, এরকম কিন্তু নাম্বারগুলো ভাগ করে দেওয়া থাকবে এবং নম্বর যে ভাগ করে দেওয়া থাকবে তার উপর ভিত্তি করেই তোমাদেরকে উত্তর লিখতে হবে, যে তার উপর ভিত্তি করে উত্তরগুলো লিখতে হবে। 4 নম্বরটি দেখো, সিপিইউ কি? সিপিইউ কি? কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণে বিভিন্ন অংশগুলো বর্ণনা দাও। আবার দেখো ওসিআর ও ওএমআর এর মধ্যে পার্থক্য লিখো। ওসিআর ও ওএমআর এর মধ্যে পার্থক্য লেখো। এখানে কিন্তু পার্থক্য লিখতে বলেছে। এরপরে দেখো পরের প্রশ্ন কি দেওয়া আছে, 5 ক প্রেজেন্টেশন ডিজাইন করার মূলনীতি সমূহ বর্ণনা করো। প্রেজেন্টেশন যে ডিজাইন আছে সেই ডিজাইনটি করার মূলনীতি সমূহ বর্ণনা করো। এরপরে দেখো খ নম্বরে স্লাইড ও প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য লেখো। স্লাইড কি এবং প্রেজেন্টেশন কি? স্লাইড ও প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য লিখো। স্লাইড ও প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য লিখো। স্লাইড কি আর প্রেজেন্টেশন কি? স্লাইড কি এবং প্রেজেন্টেশন কি, তার মধ্যে পার্থক্য লিখো। এরপরে দেখো সফটওয়্যার পাইরেসি কি? এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সফটওয়্যার পাইরেসি কি। এরপরে দেখো ওয়াইফাই এবং ইন্টারনেটের মধ্যে পার্থক্য লেখো। ওয়াইফাই কি আর ইন্টারনেট কি? ওয়াইফাই কি ইন্টারনেট কি এর মধ্যে পার্থক্য লিখো। এরপরে দেখো 7 নম্বরে কি দিয়েছি দেখো, 7 নম্বরের ক সাইবার ক্রাইম কি? 7 নম্বরের ক সাইবার ক্রাইম কি? সাইবার ক্রাইম কি? সাইবার অপরাধ প্রতিরোধে সরকারের ভূমিকা মূল্যায়ন করো। দেখো এখানে মার্ক দিয়েছি 6 বার। 6 নম্বরটি দেখো সফটওয়্যার পাইরেসির ধরনসমূহ আলোচনা করো। সফটওয়্যার কিন্তু বেশিরভাগ বাংলাদেশিরাই পাইরেসি করে ইউজ করে, কারণ সফটওয়্যার গুলোর দাম অনেক বেশি, তাই বাংলাদেশের মানুষ ক্রয় না করতে পারে সেগুলো পাইরেটেড সফটওয়্যার আছে, সেই পাইরেটেড সফটওয়্যার গুলো ইউজ করে। এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটি কি দিয়েছি। 8 নম্বর প্রশ্নটি হলো জিপিটি কি? এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো। জিপিটি ব্যবহারের সুবিধা এবং সীমাবদ্ধতা আলোচনা করো। 9 নম্বরটি দেখো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের চ্যালেঞ্জ সমূহ বর্ণনা করো। এবং ক্ষয় দিয়েছি দেখো একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করার ধাপগুলো লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য দেখো এখানে একটি মডেল প্রশ্ন দিয়েছি। আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিয়ে দিচ্ছি, আমি যে এখানে তোমাদের জন্য মডেল প্রশ্ন দিয়েছি এখান থেকে তুমি 6টি প্রশ্নের মধ্য থেকে 6টিতে তোমাকে লিখতে হবে। 6টির মধ্য থেকে তুমি ইনশাআল্লাহ 3 থেকে 4টি প্রশ্ন হুবহু কমন পাবা, কারণ এই মডেল প্রশ্নটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের এবছর কমন উপযোগী বিষয়গুলোর উপর ভিত্তি করে আমি মডেল প্রশ্নটি তৈরি করেছি। ইনশাআল্লাহ এই মডেল প্রশ্ন থেকেই তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবা। এখন দেখো উত্তর লেখার নিয়ম, তোমরা কিভাবে এর উত্তরগুলো লিখবা। উত্তর লেখার নিয়ম, তো দেখো প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে লিখতে হবে মার্কের উপর ডিপেন্ডস করে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কোন প্রশ্নে কত মার্ক আছে তার উপর ডিপেন্ডস করে তোমাকে উত্তর লিখতে হবে। যেমন ক নম্বরটি দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে কি বোঝো। সাপোজ দেখো এখানে যদি 3 মার্ক আসে, 3 মার্কের জন্য শর্ট করে উত্তর লিখতে হবে, কিন্তু যদি এখানে 5 মার্ক থাকতো, 5 মার্ক থাকলে কিন্তু একটু বেশি করে লিখতে হতো। আবার এখানে দেখো কয় মার্ক আছে, 7 মার্ক, যেমন আইসিটি এর মৌলিক উপাদানগুলো আলোচনা করো। যদি এখানে 4 মার্ক থাকতো তাহলে কিন্তু উত্তরটি ছোট হতো, অর্থাৎ তোমাদেরকে আগে মার্ক দেখতে হবে কোন প্রশ্নে মার্ক কত, যেই প্রশ্নে মার্ক যত তার উপর ডিপেন্ড করে তোমাদেরকে উত্তরগুলো লিখতে হবে। তো দেখো উত্তর লেখার নিয়ম প্রশ্ন ছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই কি করো, ভূমিকা লেখো। এভাবে লেখো যে ভূমিকা বা উপস্থাপনা। তো তোমাদেরকে ভূমিকা এবং উপস্থাপনা এভাবে লেখার কোনো প্রয়োজন নাই। তোমরা ভূমিকা বা উপস্থাপনা এভাবে কোনো কিছু লিখবা না, লিখে জাস্ট
একদম প্রথম থেকে শুরু করে দিবা, লিখবা 1 নং প্রশ্নের উত্তর ক। অবশ্যই এভাবে লিখতে হবে, 1 নং প্রশ্নের উত্তর ক দিয়ে উত্তরটা লেখা শুরু করবা। বর্তমান বিশ্ব প্রযুক্তির উপর নির্ভরশীল, যেখানে তথ্যের আদান প্রদান আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এক সময় যা কল্পনাও অতীত ছিল, আজ তা আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। এই পরিবর্তনের পিছনে যে মূল শক্তি কাজ করছে তা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এটি মূলত বিভিন্ন ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি আধুনিক ব্যবস্থা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা কিন্তু হলো উপস্থাপনা অংশ। তোমরা এভাবে উপস্থাপনা অংশ লিখবা। এভাবে যদি তোমরা লেখো তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাকে টিচার ফুল মার্ক দিতে বাধ্য থাকবে। এভাবে তোমরা উত্তর লিখবে, উত্তর লেখার নিয়মগুলো আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এরপরে যদি কাকে বলে থাকে তাহলে লিখবা সাধারণ সংখ্যা। সাধারণ সংখ্যা যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিনিময় এবং বিতরণ করা হয় তাকেই তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বলে। দেখো সহজ ভাষায় কিন্তু আমি লিখে দিয়েছি। এবার দেখো প্রামাণ্য সংজ্ঞা। প্রামাণ্য সংজ্ঞা যদি তোমাদের 3 মার্ক থাকে, যদি তোমাদের 3 মার্ক থাকে তাহলে তুমি প্রামাণ্য সংখ্যায় 2 থেকে 3টি প্রামাণ্য সংখ্যা লিখবা। যদি 5 মার্ক থাকে, যদি 5 মার্ক থাকে তাহলে তোমাকে প্রামাণ্য সংখ্যা কমপক্ষে হলেও 4 থেকে 5টি দিতে হবে। মার্কের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদেরকে প্রামাণ্য সংখ্যা দিতে হবে। যেমন দেখো অক্সফোর্ড ডিকশনারি এর মতে, অক্সফোর্ড ডিকশনারি এর মতে কি বলা আছে, যে প্রযুক্তি ইলেকট্রনিক যন্ত্রপাতির সাহায্যে তথ্য সংরক্ষণ ও আদান প্রদানে সাহায্য করে তাকে আইসিটি বলে। এরপর দেখো ইউনেস্কো কি বলেছে। ইউনেস্কোর মতে আইসিটি হলো এমন এক গুচ্ছ প্রযুক্তিগত হাতিয়ার যার মাধ্যমে তথ্য তৈরি, প্রচার এবং সংরক্ষণ করা যায়। এরপরে দেখো বিশ্ব ব্যাংক কি বলেছে। বিশ্ব ব্যাংকের মতে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং নেটওয়ার্কের সাহায্যে তথ্য আদান প্রদান করার মাধ্যমই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই প্রশ্নটি ইনশাআল্লাহ 4 তারিখে 100% কমন পাবা। 100% এই প্রশ্নটি কমন পাবা। অবশ্যই মনোযোগ সহকারে এই প্রশ্নটি পড়ে নাও। উইকিপিডিয়ার মতে আইসিটি বলতে বোঝায় টেলিযোগাযোগ, কম্পিউটার এবং সফটওয়্যারের সমন্বিত রূপ যা তথ্য ব্যবহারে সাহায্য করে। এরপরে দেখো আন্তর্জাতিক টেলিযোগাযোগ, আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এর মতে তথ্য দ্রুত ও নিরাপদে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছানোর আধুনিক বিজ্ঞানকেই বলা হলো আইসিটি বা বলা হয় আইসিটি। এরপরে সর্বশেষে তোমরা কখনোই লিখবে না উপসংহার। দেখো এভাবে উপসংহার লেখার প্রয়োজন নাই, জাস্ট তোমরা একটু ফাঁকা দিয়ে আমি যেভাবে লিখেছি এভাবে উপসংহারের জায়গা লিখে দিবা। সুতরাং বলা যায় কম্পিউটার, ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থার সমন্বয়ে যে প্রযুক্তি আমাদের তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও আদান প্রদানকে দ্রুত এবং নির্ভরশীল করে তোলে তাকেই সামগ্রিকভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমি যেভাবে উত্তরগুলো লিখেছি দেখো একদম সহজ ভাষায় লিখেছি, কিন্তু খুব যে বেশি উত্তর লিখেছি তা নয়, কিন্তু উত্তরগুলোর মান একদম স্ট্যান্ডার্ড। এভাবেই তোমরা আমার পিডিএফ উত্তর পাবা। তোমরা চাইলে পিডিএফটি ক্রয় করে এর উত্তরগুলো নিতে পারো। সাজেশন প্লাস মডেল টেস্ট 2টা পিডিএফ তোমাদেরকে দেওয়া হবে। এরপরে দেখো খ নম্বরে কি আছে। খ নম্বরটি দেখো আইসিটি এর মৌলিক উপাদান সমূহ আলোচনা করো। আইসিটি এর মৌলিক উপাদান সমূহ আলোচনা করো। আইসিটির মৌলিক উপাদান সমূহ আলোচনা করো। তো তোমাদেরকে কি লিখতে হবে, তোমাদেরকে লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর খ। 1 নং প্রশ্নের উত্তর খ লিখতে হবে। উপস্থাপনা তো অবশ্যই লিখতে হবে। দেখো উপস্থাপনা অংশ, উপস্থাপনা আল্লাহ লিখে এভাবে লিখবা। তথ্য যোগাযোগ প্রযুক্তি সংক্ষেপে আইসিটি হলো এমন এক আধুনিক প্রযুক্তি যার সাহায্যে যে কোনো তথ্য খুব সহজেই সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং এক স্থান থেকে অন্য স্থানে আদান প্রদান করা যায়। এরপরে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ব্যবস্থা একা একা কাজ করতে পারে না। এটি সঠিকভাবে পরিচালনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন হয়। নিচে আইসিটি এর মৌলিক উপাদান সহ উপাদানগুলো খুব সহজ ভাষায় আলোচনা করা হলো। খুব সহজ ভাষায় না লিখে এভাবে লিখতে পারো,
মৌলিক উপাদান সমূহ আলোচনা করা হলো। আইসিটি এর মৌলিক উপাদানগুলো কি কি? তো দেখো আইসিটি এর মৌলিক উপাদানগুলো কি কি আমি লিখে দিয়েছি। প্রথমটি হলো হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি? তথ্য যোগাযোগ প্রযুক্তির যে যন্ত্র বা যন্ত্রাংশ আমরা চোখে দেখতে পারি এবং হাত দিয়ে ছুঁতে পারি সেগুলোকে হার্ডওয়্যার বলে। যেমন যেমন উদাহরণ দিয়েছি দেখো, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, মাউস, কিবোর্ড, রাউটার এগুলো ছাড়া আইসিটির ব্যবস্থা অচল। এগুলো কিন্তু হলো হার্ডওয়্যার। যেগুলো আমরা দেখতে পারি সেগুলো হলো হার্ডওয়্যার। এবার দেখো সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে নির্দেশন দেয় কিভাবে কাজ করতে হবে। হার্ডওয়্যার হলো কম্পিউটারের দেহ আর সফটওয়্যার হলো তার প্রাণ। উদাহরণ দেখো, অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, এখানে লিনাক্সও কিন্তু অপারেটিং সিস্টেম। এরপরে দেখো মাইক্রোসফট ওয়ার্ড, ওয়েব ব্রাউজার যেমন হতে পারে দেখো মজিলা ফায়ারফক্স, এটা কিন্তু মজিলা ফায়ারফক্স। আবার দেখো এটা হলো ক্রোম, এটা একটা মজিলা ফায়ারফক্স ক্রোম, যেটা দেখো নোট 5, এগুলো কিন্তু কি অপারেটিং সফটওয়্যার। আবার এখানে দেখো দেওয়া আছে ফিল্মোরা, এগুলো হলো অপারেটিং সফটওয়্যার। এটা হলো ওবিএস স্টুডিও। স্ক্রিনের মধ্যে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনগুলো হলো সফটওয়্যার গুলো কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে দেখো ডাটা বা উপাত্ত কি? আইসিটি সিস্টেমের মূল কাঁচামাল হলো ডেটা বা উপাত্ত। কম্পিউটার নিজ থেকে কিছু তৈরি করতে পারে না, তাকে ডেটা দিতে হয়। সিস্টেম এই এলোমেলো ডাটাগুলোকে প্রক্রিয়া করে অর্থপূর্ণ তথ্য পরিণত করে। উদাহরণগুলো দেখো, যে কোনো লেখা যেমন টেক্সট, ছবি, অডিও, ভিডিও হলো ডেটা। এবার দেখো নেটওয়ার্ক ও ইন্টারনেট। এক যন্ত্রের সাথে অন্য যন্ত্রের সংযোগ স্থাপন করাকে নেটওয়ার্ক বলে। এটি যোগাযোগের মূল মাধ্যম। এর মাধ্যমে আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা আদান প্রদান করতে পারি। উদাহরণ যেমন ওয়াইফাই, মোবাইল ডেটা, ব্লুটুথ ইত্যাদি। এরপরে দেখো হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী। আইসিটি যন্ত্রপাতি তৈরি, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য যে দক্ষ মানুষের প্রয়োজন হয় তাকে হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী বলে। মানুষের সঠিক নির্দেশনা ছাড়া পৃথিবীর সবচেয়ে আধুনিক কম্পিউটারও নিজে থেকে কোনো কাজ করতে পারে না। 6 নম্বরটি দেখো, 6 নম্বরে কি বলা আছে? কার্যপদ্ধতি। আইসিটি সিস্টেম কিভাবে পরিচালিত হবে তার সুনির্দিষ্ট নিয়ম কানুন বা ধাপগুলোকে কার্যপদ্ধতি বা প্রসিডিউর বলে। হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক ব্যবহার করে নির্দিষ্ট কাজ সম্পাদন করার সঠিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। দেখো যেহেতু এখানে 7 মার্ক আছে, 7 মার্কের জন্য তোমাকে 6 থেকে 7টি পয়েন্ট দিতে হবে। 6 থেকে 7টি পয়েন্ট দিয়েছি এবং সর্বশেষ উপসংহার স্থানে দেখো লিখে দিয়েছি। পরিশেষে বলা যায়, তোমরা এভাবে লিখবা, উপসংহার কোন স্থান লিখবা না লিখে লিখবা পরিশেষে বলা যায়। উপযুক্ত উপাদানগুলো একে অপরের পরিপূরক। এর মাধ্যমে যে কোনো একটি উপাদানের অভাব হলে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবস্থা সঠিকভাবে বা পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা লিখবে। এভাবে কিন্তু সহজ ভাষায় পিডিএফ গুলো আমি তৈরি করেছি। এভাবে লিখলে টিচাররা তোমাদেরকে ফুল মার্ক দিতে বাধ্য থাকবে। দেখো আমি কিন্তু তোমাদেরকে উত্তরগুলো সহকারে বুঝিয়ে দিচ্ছি। এরপরে দেখো 2 এর ক, অপারেটিং সিস্টেম কি? মার্ক কত? 4। অপারেটিং সিস্টেম কি? মার্ক হলো 4। তো দেখো 2 নং প্রশ্নের উত্তর ক। একটি কম্পিউটার সিস্টেম মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত, আর এই পুরো সিস্টেমকে ব্যবহারযোগ্য ও সচল করার পিছনে প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করে অপারেটিং সিস্টেম। উপস্থাপনা অংশ কিন্তু দেখো সহজ ভাষায় লিখে দিলাম। এরপরে দেখো অপারেটিং সিস্টেম কি? অপারেটিং সিস্টেম বা ওএস হলো এমন এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটারের সমস্ত হার্ডওয়্যার এবং
অন্যান্য সফটওয়্যারকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। এটি ব্যবহারকারী যেমন ইউজার এবং কম্পিউটারের যন্ত্রাংশ হার্ডওয়্যারের মধ্যে একটি সেতু বন্ধন বা যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে। তো দেখো, অন্যভাবে বলা যায় অপারেটিং সিস্টেম হলো এমন এক গুচ্ছ প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারের ভৌত কাঠামো ও অন্যান্য সফটওয়্যারের মধ্যে কাজের সমন্বয় সাধন করে। এটি ব্যবহারকারী এবং যন্ত্রের মাঝে একটি শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করে, পুরো ব্যবস্থাকে সবসময় সচল ও ব্যবহার উপযোগী রাখে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, উত্তরগুলো কিন্তু আমি একদম সহজ ভাষায় তৈরি করেছি। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তাম তখন আমি আইসিটি পড়েছিলাম এবং আইসিটিতে তখন আমি এ প্লাস পেয়েছিলাম। তার উপর ভিত্তি করে কিন্তু আমি উত্তরগুলো লিখেছি, কারণ আমি ইন্টারমিডিয়েটে আমার ব্যাচ থেকেই প্রথম আইসিটি সাবজেক্টটি চালু হয়েছিল। এখন তোমাদের অনার্স ফার্স্ট ইয়ারে আইসিটি দিয়েছে, এই কারণে উত্তরগুলো দেখো সহজ ভাষায় কিন্তু আমি লিখতে পেরেছি। এরপরে দেখো কাজের ধরন ও উদাহরণ। আমরা যখন কম্পিউটারে কোনো কাজ করি তখন কম্পিউটার সরাসরি আমাদের ভাষা বোঝে না। অপারেটিং সিস্টেম আমাদের নির্দেশগুলো কম্পিউটারকে বুঝিয়ে দেয়। কম্পিউটারের মেমোরি নিয়ন্ত্রণ করা, অন্যান্য অ্যাপস চালার পরিবেশ তৈরি করা এর প্রধান কাজ। মাইক্রোসফট উইন্ডোজ, যেমন দেখো মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, মোবাইলে অ্যান্ড্রয়েড, এগুলো জনপ্রিয় অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেম কিন্তু উইন্ডোজ। এখন যে আমি যেটার মধ্যে আছি এটাও কিন্তু উইন্ডোজ সিস্টেম। আর দেখো মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড, মোবাইলে যে আমরা ইউজ করি সেটা কিন্তু অ্যান্ড্রয়েড। আমার স্মার্ট বোর্ডের মধ্যেও কিন্তু অ্যান্ড্রয়েড রয়েছে। এছাড়াও লিনাক্সও একটা অপারেটিং সিস্টেম। এগুলো হলো অপারেটিং সিস্টেম যার উপর ভিত্তি করে কম্পিউটারগুলো পরিচালিত হয়। সর্বশেষে লিখতে হবে, পরিশেষে বলা যায় অপারেটিং সিস্টেম হলো যে কোনো ডিজিটাল ডিভাইসের প্রাণ। এটি ছাড়া সবচেয়ে দামি কম্পিউটার বা স্মার্টফোন স্মার্টফোনটিও একটি জড় পদার্থ বা অকেজ বক্সের সমান। দেখো এই আমি যে এখন স্মার্টফোনটি ব্যবহার করতেছি এটা কিন্তু আমি উইন্ডোজ সিস্টেমে ব্যবহার করতেছি। যদি উইন্ডোজটি পড়ে যায় তাহলে কিন্তু আমি আর এটি ইউজ করতে পারবো না। এটি মূলত হলো অপারেটিং সিস্টেম। এখন দেখো র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য দেখাও। দেখো এখানে মার্ক কত আছে? 6 মার্কের জন্য তোমাদেরকে সুন্দর করে যেগুলো পার্থক্য আসবে সেগুলো অবশ্যই তোমাদেরকে কলাম আকারে, অর্থাৎ তোমরা দেখো আমি কলাম আকারে লিখেছি, এভাবে লিখতে হবে। 2 নং প্রশ্নের উত্তর খ। কম্পিউটারে যে কোনো ডেটা বা তথ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের জন্য মেমোরি ব্যবহার করা হয়। কম্পিউটারে প্রধানত বা প্রাইমারি মেমোরি মূলত 2 প্রকার, একটা হলো র্যাম আর একটা হলো রোম। কম্পিউটারের কর্মদক্ষতা বজায় রাখতে উভয় গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও এদের ধরন এবং বৈশিষ্ট্যের মধ্যে বেশ কিছু সুস্পষ্ট পার্থক্য রয়েছে। উপস্থাপনা অংশ লিখে দিয়েছি কিন্তু লেখা যাবে না উপস্থাপনা। দেখো লিখে দিয়েছি র্যাম এবং রোমের মধ্যে পার্থক্য, দিয়ে নিচে অবশ্যই আন্ডারলাইন করে দিবা। নিচে এদের মূল পার্থক্যগুলো ছক আকারে তুলে ধরা হলো, অবশ্যই ছক করে দিবা। ছক যেভাবে আমি লিখেছি, প্রথমে লিখবো বিষয়ের ভিত্তি র্যাম আর রোম। তো দেখো পূর্ণরূপ, র্যাম এর পূর্ণরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোম রিড অনলি মেমোরি। স্থায়িত্ব, এটি একটি অস্থায়ী মেমোরি। বিদ্যুৎ চলে গেলে বা কম্পিউটার বন্ধ করলে এর ভিতরে সব তথ্য মুছে যায়। আর দেখো রোম, এটি একটি স্থায়ী মেমোরি, বিদ্যুৎ চলে গেলেও এর ভিতরে তথ্য মুছে যায় না। 3 নম্বরটি দেখো কাজের ধরন। এখানে তথ্য পড়া এবং লেখা, যেমন রাইট এবং রিড দুটি করা যায়, অর্থাৎ তথ্য পরিবর্তন করা যায় না। এখানে সাধারণত তথ্য পড়া যায় কিন্তু নতুন করে লেখা বা মোছা যায় না। এবারে দেখো গতি, আর র্যামের কাজ করার গতি বা স্পিড অনেক বেশি, রোমের কাজ করার গতি তুলনামূলক কম। 5 নম্বরটি দেখো ব্যবহার। বর্তমানে চালু থাকা প্রোগ্রাম বা চলমান কাজগুলো সাময়িকভাবে জমা রাখতে র্যাম ব্যবহৃত হয়। যেমন দেখো আমি বর্তমানে যে সফটওয়্যারটি ইউজ করতেছি এটি হলো নোট 3 সফটওয়্যার, এটি কিন্তু র্যামের মধ্যে চলতেছে। আর রোম দেখো কম্পিউটার চালু করার জন্য প্রয়োজনীয় প্রাথমিক নির্দেশনাবলী স্থায়ীভাবে জমা রাখতে রোম ব্যবহার করা হয়।
এরপরে দেখো 6 নম্বরে, 6 নম্বরটি হলো দাম। ধারণ ক্ষমতা অনুযায়ী রোম এর তুলনায় র্যামের দাম বেশি হয়ে থাকে। আর দেখো র্যামের তুলনায় রোমের দাম তুলনামূলক কম। দেখো যেহেতু 6 মার্ক আছে, কত মার্ক আছে উপরে দেখো তো, মার্ক এখানে ছিল 6 মার্ক। 6 মার্ক থাকলে তোমরা পার্থক্য 6টা দেখাবা, যদি 5 মার্ক থাকে 5টা দেখাবা, যদি 4 মার্ক থাকে 4টি দেখাবা। এখন দেখো পরিশেষে লিখবা, পরিশেষে বলা যায় র্যাম এবং রোম উভয় কম্পিউটারের জন্য অপরিহার্য মেমোরি। র্যাম কম্পিউটারের বর্তমান কাজের গতি ও পারফরমেন্স নিয়ন্ত্রণ করে, অন্যদিকে রোম কম্পিউটারকে সঠিকভাবে চালু করতে সাহায্য করে। এদের উভয়ের সম্মিলিত কাজের ফলে একটি কম্পিউটার মসৃণভাবে চলতে পারে। এটা শুধু যে কম্পিউটার চলে তা নয়, কম্পিউটার চলে, মোবাইল চলে, আমার যে স্মার্ট বোর্ডটি আছে সেটিও কিন্তু এর মাধ্যমেই চলতেছে, র্যাম রোমের মাধ্যমেই চলতেছে। এবার চলে যাব 3 নম্বরে, হার্ডওয়্যার, সফটওয়্যার ও ফার্মওয়্যার বলতে কি বুঝো। প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখো তোমাদেরকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো সহকারে পড়াচ্ছি। কেন পড়াচ্ছি জানো? কারণ এগুলো থেকে কিন্তু তোমরা কমন পাবা। দেখো 3 নং প্রশ্নের উত্তর ক, একটি সম্পূর্ণ কম্পিউটার সিস্টেম বা আইসিডি যন্ত্র কয়েকটি অপরিহার্য অংশে সমন্বয়ে কাজ করে। এদের মধ্যে সবচেয়ে 3টি গুরুত্বপূর্ণ অংশ হলো হার্ডওয়্যার, সফটওয়্যার ও ফার্মওয়্যার। এই 3টি উপাদান ছাড়া, এই 3টি উপাদান একে অপরের সাথে মিলে একটি যন্ত্রকে সম্পূর্ণ ব্যবহারযোগ্য করে তোলে। এখন দেখো কোনটি কি, হার্ডওয়্যার কি। দেখো হার্ডওয়্যার কি, একটু আগে কিন্তু তোমাদেরকে হার্ডওয়্যার শিখিয়েছি, তারপরে আবারও এখানে দিয়েছি। দেখো কম্পিউটার বা যে কোনো আইসিটি যন্ত্রের যে সব অংশ আমরা চোখে দেখতে পারি এবং হাত দিয়ে স্পর্শ করতে পারি সেগুলোকে হার্ডওয়্যার বলে। এগুলো হলো কম্পিউটারের ভৌত ও শারীরিক কাঠামো। যেমন মনিটর, এটাও কিন্তু একটা স্মার্ট বোর্ডের মনিটর, এটাও হলো একটা হার্ডওয়্যার। কিবোর্ড, কিবোর্ড, মাউস, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, এগুলো কিন্তু কিসের অংশ? হার্ডওয়্যারের অংশ। এরপরে দেখো সফটওয়্যার। সফটওয়্যার কি? সফটওয়্যার হলো একগুচ্ছ প্রোগ্রাম বা নির্দেশনার সমষ্টি যা হার্ডওয়্যারকে বলে দেয় তাকে ঠিক কি কাজ করতে হবে। সফটওয়্যার চোখে দেখা যায় না বা অনুভব করা যায় না, কিন্তু হাত দিয়ে ছোঁয়াও যায় না। সফটওয়্যার চোখে দেখা যায় বা অনুভব করা যায়। দেখো সফটওয়্যার কিন্তু দেখা যায়, এগুলো কিন্তু সবগুলাই সফটওয়্যার। এই সফটওয়্যার গুলো চোখে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু হাত দিয়ে ছুঁয়ে দেখা যায় না। এই সফটওয়্যার গুলো কিন্তু হাত দিয়ে তুমি ছুঁয়ে দেখতে পাবা না। হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তবে সফটওয়্যার হলো তার প্রাণ। যেমন দেখো উদাহরণস্বরূপ উইন্ডোজ, মাইক্রোসফট ওয়ার্ড, এইটাই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড যেটার মধ্যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। ওয়েব ব্রাউজার, যেমন ওয়েব ব্রাউজার, দেখো এটা হলো ওয়েব ব্রাউজার, এটা একটা ওয়েব ব্রাউজার, এটাও একটা ওয়েব ব্রাউজার। এটি হলো ক্রোম, এটি হলো মজিলা ফায়ারফক্স। এরপরে দেখো মোবাইল অ্যাপস ইত্যাদি, যে কোনো ধরনের মোবাইল অ্যাপস। এবার দেখো ফার্মওয়্যার। ফার্মওয়্যার কি? ফার্মওয়্যার হলো এক ধরনের বিশেষ সফটওয়্যার যা যন্ত্র তৈরির সময়ে প্রস্তুতকারক কোম্পানির যন্ত্রের ভিতরে রোম মেমোরিতে স্থায়ীভাবে সেভ করে দেয়। এটি যন্ত্রের হার্ডওয়্যারকে প্রাথমিক কাজের জন্য প্রস্তুত করে। সাধারণত ব্যবহারকারী এটি সহজে মুছতে বা পরিবর্তন করতে পারে না। উদাহরণ দেখো কম্পিউটারের বায়োস। এই কম্পিউটারে কিন্তু একটা বায়োস সিস্টেম আছে যেখানে কোন অংশটি কিভাবে থাকবে সেটি নির্দেশন করে দেওয়া আছে। এরপরে দেখো ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভের ওভেন ব্যবহার প্রোগ্রাম, একদম নির্দিষ্ট যে প্রোগ্রাম সেগুলো হলো ফার্মওয়্যার, যেগুলো খুব সহজে পরিবর্তন করা যায় না। উপসংহারে স্থান লিখবে। দেখো পরিশেষে বলা যায় হার্ডওয়্যার, সফটওয়্যার ও ফার্মওয়্যার একে অপরের পরিপূরক। ফার্মওয়্যার যন্ত্রটিকে প্রথম চালু হতে সাহায্য করে, সফটওয়্যার যন্ত্রটিকে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে এবং হার্ডওয়্যার সেই অনুযায়ী কাজগুলো বাস্তবে সম্পন্ন করে। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু ফুল মডেল টেস্টটি তোমাদের উত্তর সহকারে করিয়ে দিচ্ছি, কারণ এগুলো থেকেই তোমরা কমন পাবা এবং কোন প্রশ্নটি কিভাবে উত্তর লিখতে হয় সেটি কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোন প্রশ্নটির উত্তর কিভাবে লিখতে হয় সেটিও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে দেখো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য দেখো। মার্ক কিন্তু 6 আছে, যেহেতু 6 মার্ক আছে সুতরাং 6টি পার্থক্য দেখাবা। 3 নং প্রশ্নের উত্তর খ।
খ কম্পিউটার, কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক যন্ত্র পরিচালনার জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয়ের প্রয়োজন। এরা একসঙ্গে কাজ করলেও এদের গঠন ও বৈশিষ্ট্যের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। দেখো উপস্থাপনা অংশ শর্ট করে লিখবা যেহেতু মার্ক কম। হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য, যে কোনো পার্থক্য আসুক না কেন পার্থক্যগুলোকে অবশ্যই ছকের মধ্যে দেখাবা। দেখো বিষয়ের ভিত্তি হার্ডওয়্যার সফটওয়্যার সংজ্ঞা। কম্পিউটারের ভৌত যন্ত্র বা যন্ত্রাংশগুলোকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যার পরিচালনার জন্য দেওয়া নির্দেশন বা প্রোগ্রামকে সফটওয়্যার বলে। এরপরে দেখো স্পর্শযোগ্যতা, এটি বস্তুগত, তাই একে চোখে দেখা যায় এবং হাত দিয়ে স্পর্শ করা যায়। আর এটি অবাস্তব, একে স্ক্রিনে দেখা যায় কিন্তু হাত দিয়ে স্পর্শ করা যায় না। এরপরে দেখো নির্ভরতা, সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কোনো কাজ করতে পারে না। হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার ইনস্টল বা ব্যবহার করা অসম্ভব। এরপরে দেখো ভাইরাস আক্রমণ। কম্পিউটার ভাইরাসের কারণে হার্ডওয়্যারের কোনো ক্ষতি হয় না। ভাইরাসের আক্রমণের ফলে সফটওয়্যার নষ্ট বা ধ্বংস হতে পারে। এরপরে দেখো সমস্যার সমাধান। হার্ডওয়্যার নষ্ট হয়ে গেলে তা মেরামত করতে হয় বা নতুন কিনতে হয়। সফটওয়্যার নষ্ট হয়ে বা মুছে গেলে তা পুনরায় ইনস্টল বা রিইনস্টল করা যায়। তো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আরো যদি বুঝতে চাও যে হার্ডওয়্যার কোনটা সফটওয়্যার কোনটা, তো দেখো এটা কিন্তু একটা হার্ডওয়্যার, এটা একটা মাইক্রোফোন। মনে করো এই মাইক্রোফোনটি কম্পিউটারের ভিতরে আছে, এটা একটা হার্ডওয়্যার। আর সফটওয়্যার কি? এই যে এগুলো হলো সফটওয়্যার কোনগুলো? এই যে এগুলো ফিল্মোরা, তারপরে দেখো ক্রোম, মজিলা ফায়ারফক্স, এগুলো কিন্তু তোমাদের সফটওয়্যার। তো দেখো তোমাদেরকে লিখতে হবে কি, পরিশেষে বলা যায় হার্ডওয়্যার হলো কম্পিউটার কাঠামোর আর সফটওয়্যার হলো তার চালিকা শক্তি। একটি সুন্দর গাড়ি হার্ডওয়্যার জন্য যেমন চালক বা সফটওয়্যার প্রয়োজন, তেমনি এই দুইয়ের সমন্বয়ে একটি কম্পিউটার সঠিকভাবে কাজ করতে পারে। এবার দেখো 4 নম্বর প্রশ্নটি কি দিয়েছে, সিপিইউ কি? কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণের বিভিন্ন অংশের বর্ণনা দাও। মার্ক কত? এখানে মার্ক কিন্তু 6 মার্ক। এখানে মার্ক দেওয়া আছে 6 মার্ক। তোমাদেরকে একটু আমি বসে করি, আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না কারণ ভিডিওটি একটু লম্বা হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা একটু লম্বা হবে, যদিও লম্বা হয় তারপরে মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা অনেক কিছু শিখতে পাবা। তো দেখো এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে সিপিইউ কি? সিপিইউ মানে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো দেখো লিখতে হবে 4 নং প্রশ্নের উত্তর। 1 নম্বরে মানব দেহ মস্তিষ্ক যেমন পুরো শরীরকে নির্দেশনা দেয় বা নিয়ন্ত্রণ করে, ঠিক তেমনি কম্পিউটারে একটি মস্তিষ্ক রয়েছে যা এর যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে। কম্পিউটারের এই মস্তিষ্ক মূলত সিপিইউ বলা হয়। সিপিইউ কাকে বলা হয় সেটি বলে দিলাম। এরপরে দেখো সিপিইউ এর পূর্ণরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। কম্পিউটারে আমরা যেসব ডেটা বা নির্দেশনা দেই, সিপিইউ এগুলো বিশ্লেষণ করে, হিসাব নিকাশ করে এবং সমাধান বের করে ফলাফল প্রদান করে। এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দেখো কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ সিপিইউ এর বিভিন্ন অংশ। কি কি অংশ আছে দেখো। 1 নম্বরটা হলো গাণিতিক ও যুক্তিসঙ্গত অংশ। এরপরে দেখো নিয়ন্ত্রণ অংশ অর্থাৎ কন্ট্রোল অংশ। এরপরে দেখো মেমোরি বা রেজিস্টার। সর্বশেষে লিখবা, পরিশেষে বলা যায় সিপিইউ হলো কম্পিউটারের প্রাণকেন্দ্র, ইনপুট থেকে ডেটা সংগ্রহণ করে। এই 3টি অংশের সমন্বিত কাজের মাধ্যমে সিপিইউ যে কোনো জটিল সমস্যার দ্রুত নির্ভুল সমাধান করে থাকে। এবারে দেখো ওএমআর এর মধ্যে পার্থক্য নির্দেশ করো। ওসিআর এবং ওএমআর দুটি কম্পিউটারের জনপ্রিয় ইনপুট ডিভাইস, যেগুলো
আলো বা স্ক্রিনিং প্রযুক্তির মাধ্যমে কাজ করে, তবে এদের কাজের ধরন ও ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান রয়েছে। এই পার্থক্যগুলো এখন আমি তোমাদেরকে শিখিয়ে দিব। তো দেখো কি কি মৌলিক পার্থক্য বিদ্যমান। দেখো ছক আকারে লিখবা বিষয়ের ভিত্তি। তো দেখো এখানে লিখবো ও সিআর ও ও এম আর পূর্ণরূপ ও সিআর অপটিক্যাল ক্যারেক্টার রিডার। আর দেখো ও এম আর অপটিক্যাল মার্ক রিডার। কাজের ধরন এটি কাগজ ছাপা হওয়া বা হাতে লেখা অক্ষর টেক্সট পড়তে বা বুঝতে পারে। এটি কাগজে দেওয়া বিশেষ কোনো দাগ বা বৃত্তাকার চিহ্ন পড়তে পারে। এরপরে দেখো ব্যবহারের ক্ষেত্র, বই চিঠি পুরনো নথিপত্র স্ক্যান করে কম্পিউটারের এডিট করার উপযোগী লেখায় পরিণত করতে এটি ব্যবহৃত হয়। বহু নির্বাচনীয় পরীক্ষা এমসিকিউ খাতা মূল্যায়ন জরিপ বা আদমশুমারি তথ্য সংগ্রহে এটি ব্যবহার করা হয়। এরপরে দেখো কার্যপদ্ধতি, এটি স্ক্যান করা অংশের অক্ষরের আকার আকৃতি বিশ্লেষণ করে কাজ করে। আর এটি কাগজের পেন্সিল বা কালির দাগের উপর আলোর প্রতিফলন মেপে কাজ করে। এরপরে দেখো আমি লিখে দিয়েছি, পরিশেষে বলা যায় ও সিআর ও ও এম আর উভয়ে মানুষের শ্রম ও সময় বাঁচতে সাহায্য করে, তবে বহু নির্বাচনী পরীক্ষার খাতা নির্ভুলভাবে দেখার জন্য ও এম আর এবং যে কোনো লেখা ডিজিটাল লেখায় পরিণত করার জন্য ও সিআর বেশি উপযোগী। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, 5 নম্বরে কি আছে। 5 নম্বরে দেখো 1 নম্বরে প্রেজেন্টেশন ডিজাইন করার মূলনীতি সমূহ লিখবা। 5 নম্বর প্রশ্নের উত্তর ক। তো দেখো প্রেজেন্টেশন বা উপস্থাপনা হলো নিজের কোনো ধারণা তথ্য বা বিষয়কে অন্যদের সামনে আকর্ষণীয় ভাবে তুলে ধরা। একটি সুন্দর কার্যকর ও আকর্ষণীয় প্রেজেন্টেশন তৈরির জন্য কিছু নির্দিষ্ট নিয়ম বা মূলনীতি মেনে চলতে হয়, যার নিচে আলোচনা করা হলো। তো দেখো প্রেজেন্টেশন ডিজাইনের মূলনীতি সমূহ তোমরা এভাবে উত্তর লিখবে, মাঝখানে হেডিংকে দিয়ে একটা আন্ডারলাইন লিখবে। দেখো পরিমিত লেখা, একটি স্লাইডে অনেক বেশি লেখা বা গাদাগাদি করে তথ্য দেওয়া যাবে না, শুধু মূল পয়েন্ট বা কিওয়ার্ড লিখতে হবে যাতে দর্শকরা সহজেই পড়তে পারে। পরে দেখো সহজ ও স্পষ্ট ফন্ট। দেখো আমি যে ফন্টগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু স্পষ্ট ফন্ট, এরকম ভাবে স্পষ্ট ফন্ট প্রেজেন্টেশনে ইউজ করতে হবে। স্লাইডের লেখাগুলো পড়ার সুবিধার জন্য সঠিক সাইজের এবং স্পষ্ট ফন্ট ব্যবহার করতে হবে। খুব বেশি পেঁচানো বা জটিল ফন্ট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ যখন তুমি প্রেজেন্টেশন দিবা তখন কি কি করবা, দেখো আমি কিন্তু তোমাদের জন্য প্রেজেন্টেশন দিচ্ছি, পড়াচ্ছি, এটাই মূলত প্রেজেন্টেশনের মূল বিষয়। এরপরে দেখো রঙের সঠিক ব্যবহার। স্লাইডের ব্যাকগ্রাউন্ড এবং লেখার রঙের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। যেমন ব্যাকগ্রাউন্ডে গাঢ় রঙের লেখা হলে লেখার রং হালকা হয়ে যেতে পারে, আবার ব্যাকগ্রাউন্ড হালকা হলে লেখার রং গাঢ় দিতে হবে। দেখো ছবি ও গ্রাফিক্স এর ব্যবহার, শুধু একঘেয়ে লেখার বদলে বিষয়ের সাথে মিল রেখে প্রাসঙ্গিক ছবি, চার্ট, ডায়াগ্রাম, ছোট ভিডিও যুক্ত করতে হবে। এতে প্রেজেন্টেশন অনেক বেশি আকর্ষণীয় এবং দর্শকরা খুব সহজে বুঝতে পারবে। এরপরে দেখো ধারাবাহিকতা বজায় রাখা, পুরো প্রেজেন্টেশনের সবগুলো স্লাইড ডিজাইন, ফন্ট এবং রঙের মধ্যে একটি মিল বা ধারাবাহিকতা থাকতে হবে। প্রতিটি স্লাইড দেখতে যেন সম্পূর্ণ আলাদা না মনে হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষে তোমাদেরকে লিখতে হবে উপসংহার অংশ। পরিশেষে বলা যায় উপরের এই মূলনীতিগুলো মেনে প্রেজেন্টেশন তৈরি করলে তা দর্শকদের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে এবং মূল বিষয়ে খুব সহজেই তাদের কাছে পৌঁছানো সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমরা বাজারে যতগুলো বই পাবা সবগুলো বইয়ের মধ্যে কিন্তু উত্তরগুলো কঠিন ভাবে দেওয়া আছে। আর আমি তোমাদেরকে যে উত্তরগুলো দেখাচ্ছি
এই উত্তরগুলো কিন্তু একদম সহজ, এবং এভাবে যদি তোমরা উত্তর লেখো তাহলে তোমরা পরীক্ষায় A+ পাবে, এতটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। যারা শর্টকাট সাজেশনের PDF ফাইল নিতে চাও ICT সকল বিষয়ের জন্য, তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি দিয়ে দেই 01744559475। এই নম্বরে দ্রুত কন্ট্যাক্ট করে SMS করে 100 টাকার বিনিময়ে এই ICT PDFটি ক্রয় করো, কারণ উত্তরগুলো কিন্তু একদম সহজ ভাষায় লিখে দিয়েছি। এরপরে দেখো স্লাইড ও প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা এক ধরনের সফটওয়্যার কাজের ক্ষেত্রে স্লাইড ও প্রেজেন্টেশন অত্যন্ত পরিচিত দুটি শব্দ। অনেকে এই দুটিকে এক মনে করলেও এদের মধ্যে সুনির্দিষ্ট কিছু পার্থক্য রয়েছে। স্লাইড ও প্রেজেন্টেশন বিষয়ের ভিত্তি স্লাইড প্রেজেন্টেশন। প্রথমটি দেখো সংজ্ঞাটা দেখো, বা সংজ্ঞা বলতে কাকে বলে সেটাই কিন্তু সংজ্ঞা বলতে কাকে বলে। তো 1 নম্বরটি দেখো, 1 নম্বরে কি আছে সংজ্ঞা। স্লাইড হলো প্রেজেন্টেশনের একটি একক অংশ বা একটি নির্দিষ্ট একটি মাত্র পৃষ্ঠা। প্রেজেন্টেশন হলো অনেকগুলো স্লাইডের একটি পূর্ণাঙ্গ সমষ্টি। অর্থাৎ দেখো স্লাইড কিন্তু এইটা একটা স্লাইড, আর পুরো স্লাইড মিলে কি তৈরি হয়, প্রেজেন্টেশন তৈরি হয়। গঠনগত তুলনা, একটি বইয়ের একটি পাতার সাথে স্লাইডের তুলনা করা যায়, আর পুরো বইটিকে একটি প্রেজেন্টেশনের সাথে তুলনা করা যায়। তথ্যের পরিমাণ, একটি স্লাইডে একটি নির্দিষ্ট বিষয়ের অল্প কিছু তথ্য দেওয়া থাকে, পুরো প্রেজেন্টেশনে একটি নির্দিষ্ট বিষয়ে সম্পূর্ণ বা বিস্তারিত তথ্য দেওয়া থাকে। এরপরে দেখো উদ্দেশ্য ও কাজ। স্লাইড তৈরি করা হয় প্রেজেন্টেশনকে ধাপে ধাপে সাজানোর জন্য। প্রেজেন্টেশন তৈরি করা হয় কোনো বিষয় বা তথ্য দর্শকের সামনে তুলে ধরার জন্য। এরপরে দেখো সংরক্ষণ। আলাদাভাবে একটি স্লাইড সেভ করা যায় না, একটি প্রেজেন্টেশনের ভিতরে থাকে। পুরো প্রেজেন্টেশন একটি ফাইল হিসাবে যেমন PPTX ফরম্যাটে সেভ করা হয়। এখন দেখো কি লিখে দিয়েছি, পরিশেষে বলা যায় স্লাইড ছাড়া প্রেজেন্টেশন তৈরি করা অসম্ভব। অনেকগুলো অর্থবহ স্লাইড পর্যায়ক্রমে সাজিয়ে একটি সুন্দর গোছানো পূর্ণাঙ্গ প্রেজেন্টেশন তৈরি করা যায়। যেমন দেখো এটা একটা স্লাইড, আর পুরো স্লাইড গুলো মিলে কি তৈরি হয়, প্রেজেন্টেশন তৈরি হয়। এবার দেখো 6 নম্বরটি, সফটওয়্যার পাইরেসি কি। দেখো সফটওয়্যার পাইরেসি কি, মার্ক কত আছে, 4 মার্ক। বর্তমান ডিজিটাল যুগে আমাদের প্রায় সব কাজেই বিভিন্ন সফটওয়্যার উপর নির্ভরশীল। একটি সফটওয়্যার তৈরি করতে নির্মাতাদের অনেক সময় শ্রম অর্থ ব্যবহার করতে হয়, কিন্তু অনেকেই টাকা দিয়ে কিনতে অবৈধভাবে এসব সফটওয়্যার ব্যবহার করে, যা সফটওয়্যার পাইরেসি নামে পরিচিত। এখন দেখো সফটওয়্যার পাইরেসি কি। যেমন দেখো এখানে সফটওয়্যার আমি তোমাদেরকে দেখাই, এই দেখো এটা কিন্তু একটা সফটওয়্যার নোট 3। এই নোট 3 একটা সফটওয়্যার। এটা দেখো মাইক্রোসফটের একটা সফটওয়্যার, মাইক্রোসফটের ওয়ার্ড সফটওয়্যার। দেখো এই সফটওয়্যার গুলো কিন্তু আমার স্মার্ট বোর্ডে লাইসেন্স করা আছে, অর্থাৎ তারা কিনেই আমাকে স্মার্ট বোর্ডটি দিয়েছে। কিন্তু তুমি যদি এগুলো ক্রয় করতে যাও তাহলে এগুলোর কিন্তু প্রাইস অনেক আসে। যেমন এই মাইক্রোসফট ওয়ার্ডটি যদি 1 মাস ইউজ করো তাহলে $300 চার্জ দিতে হয়, $300 চার্জ দিতে হয়। এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো কিনে, যেমন ফিল্মোরা সফটওয়্যারটি, এটি 1 বছরে $300 থেকে $200 মাধ্যমে ক্রয় করা যায়। কিন্তু বাংলাদেশের মানুষ বা বিভিন্ন মানুষ এগুলো ক্রয় করে না করে কি করে, সফটওয়্যার গুলোকে পাইরেসি করে, অর্থাৎ ক্র্যাক করে ইউজ করে। এটাই মূলত সফটওয়্যার পাইরেসি। তো দেখো সফটওয়্যার পাইরেসি কি আমি লিখে দিয়েছি, কোন সফটওয়্যার প্রকৃত মালিক বা প্রস্তুতকারকের বিনা অনুমতিতে এবং লাইসেন্স ছাড়া সেই সফটওয়্যার গুলো অবৈধভাবে কপি, ব্যবহার, বিতরণ বা বিক্রি করাকে সফটওয়্যার পাইরেসি বলে। সহজ উদাহরণ দিয়েছি দেখো, যে সফটওয়্যারটি নির্দিষ্ট মূল্যে কিনতে ব্যবহার করার নিয়ম, সেটি না কিনে বিভিন্ন অবৈধ উপায়ে, যেমন ইন্টারনেট থেকে ক্র্যাক ফাইল বা ভুয়া সিরিয়াল কি
নামিয়ে বিনামূল্যে ব্যবহার করার হলো সফটওয়্যার পাইরেসি। যেমনটা আমি বললাম, এগুলো কিনে ব্যবহার করতে হয়, কিন্তু এগুলো অনেকেই পাইরেসি করে ব্যবহার করে। এটাই মূলত সফটওয়্যার পাইরেসি। তো দেখো পরিশেষে বলা যায়, পরিশেষে কি বলা যায়, সফটওয়্যার পাইরেসি হলো অন্যের মেধা ও শ্রমকে শ্রমের চুরি। সফটওয়্যার পাইরেসি হলো অন্যের মেধা এবং শ্রমের চুরি। এটি কপিরাইট আইনের একটি সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি আইনগত দণ্ডনীয় অপরাধ। এর ফলে সফটওয়্যার নির্মাতারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। এরপরে দেখো ওয়াইফাই ও ইন্টারনেটের মধ্যে পার্থক্য। ওয়াইফাই কি, ইন্টারনেট কি? বর্তমান সময়ে যোগাযোগ ও তথ্য প্রদানের জন্য ইন্টারনেট এবং ওয়াইফাই অত্যন্ত পরিচিত দুটি নাম। আমরা অনেকেই মনে করি ইন্টারনেট এবং ওয়াইফাই একই বিষয়, কিন্তু প্রযুক্তির ভাষায় এদের মধ্যে সুস্পষ্ট এবং মৌলিক পার্থক্য রয়েছে। ওয়াইফাই এবং ইন্টারনেটের মধ্যে পার্থক্য, যেহেতু আমার কাছে 6 মার্ক থাকলে 6টি পার্থক্য তোমাদেরকে দেখাতে হবে। বিষয়ের ভিত্তি ওয়াইফাই ইন্টারনেট। সংজ্ঞা: ওয়াইফাই হলো একটি তারবিহীন বা ওয়্যারলেস নেটওয়ার্ক প্রযুক্তি যা ডিভাইসগুলোকে রাউটারের সাথে সংযুক্ত করে। আর ইন্টারনেট হলো বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অসংখ্য নেটওয়ার্কের একটি বিশাল অন্তর্জাল বা গ্লোবাল নেটওয়ার্ক। তো দেখো এই স্মার্ট বোর্ডটি কিন্তু ওয়াইফাই এর মাধ্যমে সংযোগ করা আছে, সেটা হলো তারবিহীন মাধ্যমে। কাজের পরিধি: এর পরিধি একটি নির্দিষ্ট ছোট সীমানার মধ্যে, যেমন একটি ঘর বা অফিসের ভেতর সীমাবদ্ধ থাকে। এর কোনো নির্দিষ্ট সীমানা নাই, এটি পুরো পৃথিবী জুড়েই বিস্তৃত। এরপরে দেখো নির্ভরতা। ইন্টারনেট সংযোগ ছাড়া ওয়াইফাই কাজ করতে পারে, যেমন লোকাল নেটওয়ার্ক, ফাইবার শেয়ার করা যায়। ইন্টারনেট ব্যবহার করার জন্য ওয়াইফাই বাধ্যতামূলক নয়, যেমন মোবাইল ডেটা যেটা ইউজ করি সেটা আমাদের ইন্টারনেট, এবং আমরা যে ওয়াইফাই অর্থাৎ রাউটারের মাধ্যমে যেগুলো ইউজ করি সেগুলো হলো ওয়াইফাই। সংযোগের ধরন: ওয়াইফাই সবসময় তারবিহীন বা ওয়্যারলেস হয়ে থাকে। ইন্টারনেট তারযুক্ত, ফাইবার অপটিক কেবল এবং তারবিহীন উভয়ই হতে পারে। এরপরে দেখো মালিকানা। একটি ওয়াইফাই রাউটার বা নেটওয়ার্ক নির্দিষ্ট মালিকানা হয়ে থাকে, যা কিনছে সে মালিক। পুরো ইন্টারনেট কোনো এক মালিকই নেই, পুরো ইন্টারনেটের কোনো একক মালিক নেই, এটি সবাই মিলে ব্যবহার ও নিয়ন্ত্রণ করে। সহজ উদাহরণ: ওয়াইফাই হলো একটি রাস্তার মতো যা আপনাকে মূল গন্তব্যে পৌঁছতে সাহায্য করে। ইন্টারনেট হলো সেই বিশাল গন্তব্য বা তথ্যের ভান্ডার যেখানে আপনি রাস্তার মাধ্যমে পৌঁছান। এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে, পরিশেষে বলা যায় ইন্টারনেট হলো তথ্যের এক বিশাল মহাসাগর, আর ওয়াইফাই হলো সেই মহাসাগরের প্রবেশ করার একটি তারবিহীন মাধ্যম মাত্র। ওয়াইফাই আমাদের ডিভাইসগুলোকে লোকাল নেটওয়ার্কে যুক্ত করে, আর ইন্টারনেট পুরো বিশ্বের সাথে যুক্ত করে। এরপরে দেখো 7 নম্বরটি দেখো, সাইবার ক্রাইম কি। তো দেখো সাইবার ক্রাইম কি? তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নয়নে আমাদের জীবনকে যেমন সহজ করেছে, তেমনি এর অপব্যবহার জন্ম দিয়েছে নতুন ধরনের অপরাধ। প্রযুক্তির সাহায্যে করা এই অপরাধগুলোকে বলা হয় সাইবার ক্রাইম বা সাইবার অপরাধ। সাইবার ক্রাইম: ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল, ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে যে অপরাধমূলক কাজ করা হয় তাকেই সাইবার ক্রাইম বলে। উদাহরণ: অন্যের ফেসবুকের আইডি হ্যাক করা, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করা, অনলাইনে কাউকে হুমকি দেওয়া বা ভুয়া তথ্য ছড়ানো ইত্যাদি। এটাই হলো সাইবার ক্রাইম। এখন দেখো সাইবার ক্রাইম প্রতিরোধে সরকারের ভূমিকা। সরকারের কি ভূমিকা হতে পারে? 1 নম্বরটি দেখো, কঠোর আইন প্রণয়ন করা, বিশেষ পুলিশ ইউনিট গঠন, সাইবার ট্রাইব্যুনাল স্থাপন। সাইবার একটা ট্রাইব্যুনাল আছে, সেটা স্থাপন করতে হবে। এরপরে দেখো জাস্ট আমি পয়েন্টগুলো তোমাদেরকে পড়িয়ে দেই। সচেতনতা বৃদ্ধি করতে হবে। 5 নম্বরে দেখো, প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার। এবং সর্বশেষে লিখবা, পরিশেষে বলা যায় সাইবার অপরাধ প্রতিরোধে সরকার যথেষ্ট কঠোর পদক্ষেপ নিচ্ছে।
তবে শুধু সরকারের একার পক্ষে এই অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এর জন্য আমাদের সবাইকে সচেতন হয়ে ইন্টারনেট ব্যবহার করতে হবে। এরপরে দেখো সফটওয়্যার পাইরেসির ধরনগুলো আলোচনা করো। একটু আগেই তোমাদেরকে শিখিয়েছি সফটওয়্যার পাইরেসি কি। তো দেখো আমি লিখে দিয়েছি যে কোনো সফটওয়্যার না কিনে অবৈধভাবে বিনামূল্যে ব্যবহার করাকে সফটওয়্যার পাইরেসি বলে। পৃথিবীতে বিভিন্ন উপায়ে এই অপরাধটি করা হয়ে থাকে, যা সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। সফটওয়্যার পাইরেসির ধরনসমূহ। সফটওয়্যার পাইরেসি প্রধানত কয়েক ধরনের হতে পারে, নিম্নে 4টি ধরন আলোচনা করা হলো। 1 নম্বরটি দেখো ইন্টারনেট পাইরেসি। ইন্টারনেট পাইরেসি এটি সবচেয়ে পরিচিত ধরন। যখন কোনো ব্যক্তি ইন্টারনেট থেকে বিভিন্ন অবৈধ ওয়েবসাইট ব্যবহার করে পেইড বা দামি সফটওয়্যার বিনামূল্যে ডাউনলোড করে ব্যবহার করে, তখন তাকে ইন্টারনেট পাইরেসি বলে। এরপরে দেখো সফট লোডিং। যখন কোনো ব্যক্তি একটি মাত্র কম্পিউটারের জন্য সফটওয়্যার কিনে তা বেআইনিভাবে বন্ধুদের বা অফিসের অন্যদের অনেকগুলো কম্পিউটার ইনস্টল করে দেয়, তখন তাকে সফট লোডিং বলা হয়। অর্থাৎ একজন কিনে একজন ক্রয় করে এবং সেগুলো তাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে তাদের কম্পিউটার ইনস্টল করে ব্যবহার করে, সেটাই হলো সফট লোডিং। এরপরে দেখো হার্ড ডিস্ক লোডিং। অনেক সময় কম্পিউটার বিক্রেতারা বেশি ক্রেতা আকর্ষণের জন্য নতুন কম্পিউটারে হার্ড ডিস্কের আগে থেকে বিভিন্ন অবৈধ বা পাইরেটেড সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম ইনস্টল করে দেয়। এটিকে বলা হয় হার্ড ডিস্ক লোডিং। হার্ড ডিস্ক লোডিং আগে থেকেই থাকে। এরপরে দেখো কাউন্টার ফিটিং। কাউন্টার ফিটিং এটি হলো আসল সফটওয়্যারের হুবহু নকল বা ভুয়া কপি তৈরি করা। অসাধু ব্যক্তিরা আসল কোম্পানির প্যাকেটের মতো অবিকল প্যাকেট বানিয়ে ভিতরে নকল সিডি বা ভিসিডি ভরে বাজারে বিক্রি করে। তো দেখো লিখে দিয়েছি, পরিশেষে বলা যায় উপযুক্ত পদ্ধতিগুলোর মাধ্যমে বিশ্বে সবচেয়ে বেশি সফটওয়্যার চুরি হয়ে থাকে। এসব ধরন সম্পর্কে জানলে একজন সাধারণ ব্যবহারকারী খুব সহজেই পাইরেটেড সফটওয়্যারের ফাঁদ থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবে। এরপরে দেখো 8 নম্বরে। 8 নম্বরটি কি? 8 নম্বরটি হলো জিপিটি কি, এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর সবচেয়ে বড় জনপ্রিয় মাধ্যম হলো জিপিটি। এটি মানুষের মতো চিন্তা করে মুহূর্তের মধ্যে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, যা প্রযুক্তিগত দুনিয়ায় এক বিশাল বিপ্লব ঘটিয়েছে। জিপিটি কি? জিপিটি এর পূর্ণরূপ হলো জেনারেটিভ প্রি ট্রেইনড ট্রান্সফার। এটি মূলত ওপেন এআই কোম্পানি তৈরি করা একটি অত্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ল্যাঙ্গুয়েজ মডেল। এটি মানুষের ভাষা খুব সহজে বুঝতে পারে এবং মানুষের মতোই স্বাভাবিক ভাষায় যে কোনো লেখা, গল্প, কবিতা, কোড বা প্রশ্নের উত্তর দিতে পারে। এরপরে দেখো জিপিটি এর কার্যপ্রণালী। জিপিটি মূলত 3টি সহজ ধাপে কাজ করে। 1 নম্বরটা হলো প্রি ট্রেনিং বা পূর্ব প্রশিক্ষণ। জিপিটি কে ইন্টারনেটে থাকা কোটি কোটি বই, আর্টিকেল, ওয়েবসাইট এবং তথ্য দিয়ে আগে থেকেই ট্রেনিং দেওয়া বা শেখানো হয়েছে। এর ফলে সে মানুষের ভাষা, ব্যাকরণ এবং দুনিয়ার প্রায় সব বিষয়ের জ্ঞান আয়ত্ত করতে পারছে। এরপরে দেখো ব্যবহারকারীর প্রশ্ন বোঝা। যখন আমরা জিপিটি কে কোনো প্রশ্ন করি বা কিছু লিখে বলি, যাকে স্পষ্ট কিছু লিখতে বলি, তখন এটি তার শেখা জ্ঞান ব্যবহার করে বোঝার চেষ্টা করে যে আমরা ঠিক কি জানতে চাচ্ছি। এরপরে দেখো পরবর্তী শব্দ অনুমান করা। প্রশ্নটি বোঝার পর এটি কোন ম্যাজিক বা মুখস্থ বিদ্যা ব্যবহার করে না। প্রশ্নটি বোঝার পর এটি কোনো ম্যাজিক বা মুখস্থ বিদ্যা ব্যবহার করে না, বরং এটি গাণিতিক হিসাব করে অনুমান করে যে এটি শব্দের পর সবচেয়ে মানানসই পরবর্তী শব্দ কোনটি হবে। এভাবে এক এক করে সঠিক শব্দ বসিয়ে সে পূর্ণাঙ্গ ও অর্থবহ উত্তর তৈরি করে আমাদের সামনে তুলে ধরে। এরপরে দেখো পরিশেষে বলা যায় বিশাল তথ্যের ভান্ডার থেকে শিখে এবং পরবর্তীতে শব্দ অনুমানের জটিল গাণিতিক হিসাব করে জিপিটি মানুষের মতো নিখুঁত ভাষা দ্রুত উত্তর
প্রদান করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীরা, একটানা ক্লাসগুলো রেকর্ড করতেছি, এই কারণে বুঝতে পারতেছে মাঝে মাঝে আমি আটকে যাচ্ছি। তবে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যেভাবে উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা বাংলাদেশের কোনো বইয়ের মধ্যে এত সহজ ভাষায় উত্তর পাবা না। খ নম্বরটি দেখো, জিপিটি ব্যবহারের সুবিধা ও সীমাবদ্ধতা লিখো। তো দেখো, বর্তমান সময়ে পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজ সবকিছুতেই জিপিটি এক জাদুকরী ভূমিকা পালন করেছে, যেমন চ্যাট জিপিটি, জেমিনাই, ওপেন এআই, ক্লাউড এআই। তবে মানুষের তৈরি অন্য সব প্রযুক্তির মতো এর বেশ কিছু সুবিধা এবং সীমাবদ্ধতা রয়েছে। তো জিপিটি এর সুবিধা, তোমাদের যদি চ্যাট জিপিটি আসে বা জিপিটি আসে বা এআই আসে, তাদের সুবিধা এবং অসুবিধা কিন্তু এগুলো উত্তর লিখলেই হয়ে যাবে। সময়ের শ্রয়, যে কোনো ধরনের কঠিন তথ্য কিন্তু খুব সহজেই জিপিটি কে প্রশ্ন করলে উত্তর দেয়। তবে সময়ের কি হয়, সময়টা মানুষের বেঁচে যায়। 2 নম্বরটি দেখো, বহুমুখী সাহায্যকারী। এখানে যে কোনো গাণিতিক তথ্য, ইমেল, সিভি বাংলা অনুবাদ করতে বলে খুব সহজেই কিন্তু করে দেয়। সার্বক্ষণিক সেবা, মানুষের মতো তারা কি হয় না, ক্লান্ত হয় না, সবসময় সার্বক্ষণিক কি করে, কাজ করে। এরপরে দেখো, জিপিটির সীমাবদ্ধতা। কি কি সীমাবদ্ধতা আছে? ভুল তথ্য দেওয়া, অনেক সময় খুব আত্মবিশ্বাসের সাথে সম্পূর্ণ ভুল বা কাল্পনিক তথ্য দিয়ে থাকে, যা ব্যবহারকারীকে বিভ্রান্ত করতে পারে। আবেগ ও বাস্তব জ্ঞানের অভাব, এটি মূল শুধু শব্দ সাজিয়ে উত্তর দেয়, কিন্তু এর নিজস্ব কোনো আবেগ, অনুভূতি বা বাস্তব জ্ঞান নাই। নির্ভরশীলতা ও সৃজনশীলতা হ্রাস, সব কাজের জন্য এর উপর ভিত্তি করে অতিরিক্ত নির্ভর করলে মানুষের নিজস্ব চিন্তা শক্তি এবং সৃজনশীলতা কমে যাওয়ার আশঙ্কা থাকে। সর্বশেষে লিখতে হবে, পরিশেষে বলা যায়, দৈনন্দিন কাজকে সহজ করতে জিপিটি একটি অসাধারণ টুল বা হাতিয়ার। তবে এর সীমাবদ্ধতাগুলোর কথা মাথায় রেখে অন্ধভাবে বিশ্বাস না করে নিজস্ব বুদ্ধি খাটিয়ে যাচাই বাছাই করে এটি ব্যবহার করা উচিত। সর্বশেষ 9 নম্বরটি দেখো, 9 নম্বরে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের চ্যালেঞ্জ গুলো আলোচনা করো। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের চ্যালেঞ্জ কি? 9 নং প্রশ্নের উত্তর ক। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে স্বাধীনভাবে বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাজ করার অর্থ করে। একটু রেস্ট নেই, এরপরে তোমাদেরকে বলি। দেখো, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে স্বাধীনভাবে বিভিন্ন দেশের ক্লায়েন্টের কাজ করে অর্থ উপার্জন করাকে ফ্রিল্যান্সিং বলে। প্রথাগত চাকরির মতো এখানে বাধা ধরা কোনো নিয়ম নাই বলেই এটি বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। তবে এই পেশার স্বাধীনতার পাশাপাশি বেশ কিছু বড় চ্যালেঞ্জ বা কঠিন দিক রয়েছে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের চ্যালেঞ্জ সমূহ। 1 নম্বরটি দেখো, আয়ের অনিশ্চয়তা। সরকারি বা বেসরকারি চাকরিতে মাস শেষে একটি নির্দিষ্ট বেতনের নিশ্চয়তা থাকে, কিন্তু ফ্রিল্যান্সিং আয়ের কোনো নির্দিষ্ট নিশ্চয়তা নেই। কোনো মাসে হয়তো অনেক পাওয়া যায়, যেমন লাখ লাখ টাকা ইনকাম করা যায়, আবার কোনো মাসে একবারে নাও হতে পারে। তীব্র প্রতিযোগিতা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো যেমন ফাইবার, আপওয়ার্ক, guru.com এগুলো কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, পুরো বিশ্বব্যাপী উন্মুক্ত। তাই এখানে কাজ পাওয়ার জন্য সারা পৃথিবীর লাখ লাখ মানুষের সাথে প্রতিযোগিতা করে নিজেকে প্রমাণ করতে হয়। এরপরে দেখো কাজ বা সময়ের ব্যবস্থাপনা। এখানে কোনো বস থাকে না, নিজেকেই নিজের কাজের রুটিন তৈরি করতে হয়। সঠিক সময়ে কাজ জমা দেওয়া এবং নিজের ব্যক্তিগত জীবনের সাথে কাজের ব্যালেন্স রাখা অনেকেই কঠিন হয়ে দাঁড়ায়। এরপরে দেখো, পেমেন্ট ও টাকা পাওয়ার ঝুঁকি। কখনো নতুন বা অসাধু ক্লায়েন্টরা কাজ করিয়ে নেওয়ার পর ঠিক মতো টাকা দিতে চায় না। মার্কেট প্লেসের বাইরে কাজ করলে এই প্রবণতার ঝুঁকি অনেক বেশি থাকে। স্বাস্থ্যগত সমস্যা ও একাকিত্ব, ফ্রিল্যান্সারদের দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে কাজ করতে হয়, এতে চোখ ও পিঠের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া সারাদিন একা ঘরে বসে কাজ
করায় অনেক সময় মানসিক অবসাদ বা একাকিত্ব তৈরি হয়। পরিশেষে বলা যায় ফ্রিল্যান্সিং এর স্বাধীনভাবে আয় করার সুযোগ থাকলেও ওপারের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মানসিকতা থাকতে হবে। কঠোর ধৈর্য, নিয়মিত নিজের দক্ষতা বাড়ার মাধ্যমে কেবল একটি পেশায় সফল হওয়া সম্ভব। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট, ইনশাআল্লাহ এই প্রশ্নটি তোমরা হুবহু কমন পাবা। এরপরে দেখো এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট, একটি আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল তৈরি করার ধাপ। আমিও এক সময় ফাইবার, আপওয়ার্কে কাজ করতাম, কিন্তু এখন করি না। যখন করোনা ভাইরাসের টাইম ছিল সে সময় আমি আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সিং এ কাজ করতাম, আপওয়ার্ক, ফাইবারে কাজ করতাম, এখন আর করি না। দেখো আপওয়ার্ক এবং ফাইবার। তো তোমরা লিখবা 9 নং প্রশ্নের উত্তর খ। দেখো মার্কেট প্লেসে যেমন আপওয়ার্ক, ফাইবার, গুরু.com একজন ফ্রিল্যান্সারদের প্রোফাইল হলো তার ডিজিটাল সিভি, জীবন বৃত্তান্তের মতো। ক্লায়েন্ট সর্বপ্রথম প্রোফাইল দেখেই কাজ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই একটি আকর্ষণীয় পেশাদার প্রোফাইল তৈরি করার জন্য ফ্রিল্যান্সিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। তো দেখো একটা আকর্ষণীয় ফ্রিল্যান্সিং প্রোফাইল করার ধাপ কি কি থাকবে, কি কি থাকবে। প্রথমটি হলো পেশাদার ছবি, পেশাদার ছবি, প্রফেশনাল ফটো। প্রোফাইলে অবশ্যই নিজের একটি স্পষ্ট, সুন্দর ও হাসি মুখের ছবি দিতে হবে। ছবি দেখে যেন ক্লায়েন্ট মনে করে একজন সৎ ও দায়িত্বশীল মানুষের ধারণা তৈরি হয়। সঠিক ও আকর্ষণীয় টাইটেল, নামের নিচে একটি আকর্ষণীয় টাইটেল লিখতে হবে যা দেখে ক্লায়েন্ট সহজেই বুঝতে পারবে যে আপনি কাজে দক্ষ। যেমন এক্সপার্ট গ্রাফিক্স ডিজাইনার, প্রফেশনাল ডাটা এন্ট্রি, অথবা তোমরা লিখতে পারো এক্সপার্ট দিয়ে তোমাদেরকে লিখবে ডিজিটাল মার্কেটার বা মার্কেটিং। এরপরে দেখো 3 নম্বরে কি থাকবে, সুন্দর ও বিবরণ ও ডেসক্রিপশন। প্রোফাইলের বিবরণ খুব সহজ ও শুদ্ধ ইংরেজিতে নিজের দক্ষতা, কাজের অভিজ্ঞতা এবং আপনি কিভাবে ক্লায়েন্টের ব্যবসায় সাহায্য করতে পারবেন তা স্পষ্ট তুলে ধরতে হবে। 4 নম্বরটি দেখো সঠিক স্কিল দক্ষতা। মার্কেট প্লেসে কাজ খোঁজার সুবিধার জন্য বিভিন্ন কাজের সাথে সম্পর্কিত সঠিক স্কিল ট্যাগগুলো যেমন লোগো ডিজাইন, কপিরাইটিং নির্বাচন করে প্রোফাইল যুক্ত করতে হবে। এরপরে দেখো পোর্টফোলিও মানে কি তুমি আগে কি কি কাজ করেছো তার সাজাতে হবে। ক্লায়েন্ট মুখের কথার চেয়ে কাজের প্রমাণ বেশি বিশ্বাস করে, তাই অতীতে করা নিজের সেরা কাজগুলো নমুনা বা ছবি পোর্টফোলিও হিসাবে প্রোফাইলে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে। সর্বশেষে লিখতে হবে, পরিশেষে বলা যায় একটি 100% সম্পূর্ণ সত্য গোছানো প্রোফাইল ক্লায়েন্টের মনে বিশ্বাস তৈরি করে। ওপারের ধাপগুলো অনুসরণ করে, এই দেখো উপরের ধাপগুলো অনুসরণ করে প্রোফাইল সাজালে মার্কেট প্লেসে দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি রকিবুল 24 যে মডেল টেস্টটি দেখলা, এই মডেল টেস্ট সহ আমি কিন্তু একটা উত্তর সহকারে সাজেশনের পিডিএফ বের করেছি মাত্র 100 টাকায়। তোমরা যদি 2 দিন পড়ো তাহলে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবা। যারা উত্তরগুলো ক্রয় করতে চাও তারা দ্রুত এসএমএস করো 01744559475। অল্প পড়ে ভালো ফলাফল, দাম মাত্র 100 টাকা। তো দেখো এখন আমি তোমাদেরকে একটা ফ্রিল্যান্সিং প্রোফাইল দেখিয়ে দিব যে ফ্রিল্যান্সিং প্রোফাইল মূলত কি। তোমাদেরকে একটু ফ্রিল্যান্সিং প্রোফাইল দেখিয়ে দেই যাতে করে তোমরা ভবিষ্যতে ইনকাম করতে পারো। তো দেখো আমি ফাইবারে চলে যাব। তো দেখো এটা হলো ফাইবার। তো fiverr.com এ চলে গেলাম। এটা কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস। এখানে অনেক ধরনের সার্ভিস আছে, যেমন দেখো প্রোগ্রাম, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং। দেখো ডিজিটাল মার্কেটিং এ গেলাম, দেখো এখানে ডিজিটাল মার্কেটিং এর ক্লায়েন্ট আছে। দেখো ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন দেওয়া আছে, দেখো এগুলোকে বলা হয় গিগ। এখন দেখো ডিজিটাল মার্কেটিং আছে, এখানে দেখো ডিজিটাল মার্কেটিং এর এই যে সার্চটাই যাই, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং গেলাম, এই দেখো এখানে কিন্তু অনেকগুলো গিগ আছে। তো আমি এই গিগটাই ওপেন করি। দেখো ফাইবার মার্কেট প্লেস থেকে
তোমাদেরকে দেখাই, তাহলে তোমাদের অনেকটা আগ্রহ থাকতে পারে। দেখো, এটা কিন্তু একটা ফাইবারের গিগ, এবং দেখো এটা একটা $10। এর যদি প্রোফাইলে যাও, আমি তোমাদেরকে যেটা পড়ালাম যে প্রোফাইল কি রকম হবে, তো দেখো প্রোফাইল লেখার ধাপ, এই যে এখানে যদি যাও এর প্রোফাইলে চলে যাবা। দেখো প্রোফাইলে লেখা আছে কি, দেখো এর নাম দেওয়া আছে, এই যে ছবির যে কথাটা বললাম, ছবি কিন্তু একটা দেওয়া আছে একদম স্পষ্ট, এবং সে মনে করে যে হাসতেছে সেরকম। দেখো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস গ্রোথ স্পেশালিস্ট, মানে কি আছে, এর টাইটেলটা আছে। দেখো এবারে ডেসক্রিপশনে কি দেওয়া আছে, দেখো ডেসক্রিপশনটা কিন্তু ইংরেজিতে খুব সহজ ভাবে দেওয়া আছে, এটাই কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে। এরপরে দেখো উপরে উপরে কিন্তু দেখো তার যে পোর্টফোলিও, সে কতগুলো কাজ করেছে, যেটা আমি তোমাদেরকে বললাম যে পোর্টফোলিও থাকতে হবে। এই দেখো তার পোর্টফোলিও গুলো, সে আগে কোন কোন কাজ করেছে সেই পোর্টফোলিও গুলো। অর্থাৎ আমি কিন্তু তোমাদের ফাইবার মার্কেট প্লেস থেকে যা দেখিয়ে দিলাম যে কিভাবে ফ্রিল্যান্সিং প্রোফাইল থাকতে হয় এবং কি কি থাকতে হয়, সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদেরকে বললাম এটা শুধুমাত্র আমি তোমাদেরকে যে মডেল টেস্টটি দিলাম সেই মডেল টেস্ট, এবং দেখো মডেল টেস্ট ছাড়াও আমি কিন্তু উত্তরগুলো, বাকি যে উত্তরগুলো আছে সেগুলো তৈরি করেছি। তোমরা আমার পিডিএফ ক্রয় করতে পারো, উত্তর সহকারে পিডিএফ। আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এখান থেকে 100% কমন পাবা। উত্তরগুলো একদম সহজ ভাষায় দেওয়া আছে। যদি 100 টাকার বিনিময়ে ক্রয় করতে চাও তাহলে দ্রুত কন্ট্যাক্ট করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের রাকিব স্যার, দীর্ঘ 8 বছর ধরে অনার্স ডিগ্রির শিক্ষার্থীদের কিন্তু আমি পড়িয়ে আসতেছি। দীর্ঘ 8 বছর ধরে অনার্স এবং ডিগ্রির শিক্ষার্থীদেরকে আমি পড়িয়ে আসতেছি। তবে দেখো আজকে আমি তোমাদের দীর্ঘ 1 ঘন্টার উপরে ক্লাস নিলাম। ক্লাসটি অবশ্যই তোমাদের উপহার এসে থাকলে তোমাদের যতগুলো ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে জানিয়ে দিবা যে রকিবুল 24 একদম ফ্রিতেই সাজেশন দিয়ে দেয়। আর তোমরা যারা যারা অনার্স, তোমরা যদি অনার্স সেকেন্ড ইয়ারে ওঠো, সেকেন্ড ইয়ারে উঠলে কিন্তু তোমাদের ইংরেজি থাকবে। এখন হলো ফাংশনাল ইংলিশ একটা সাবজেক্ট পাবা। সেই সাবজেক্টটি রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস একটা বই আছে। এই বইটি অনার্স সেকেন্ড ইয়ারে উঠলে তোমরা এই বইটি ক্রয় করে নিবা। এই বইটি কিন্তু ফাংশনাল ইংলিশ হিসাবে বের করা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের রাকিব স্যার এখান থেকেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।